সংগঠন যারা চালাচ্ছে এই 19 সরকারকে পাপেটে পরিণত করেছে কার্যত, এই দলে কারা কারা রয়েছেন? তারা কি সবাই হাসিনা বিরোধী শুধুমাত্র, নাকি হিন্দু বিরোধী, নাকি ভারত বিরোধী? দেখুন, বাংলাদেশে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন আছেন এবং যারা তাদের এই রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, এদের মধ্যে কেউ প্রো ইন্ডিয়া বা প্রো হিন্দু নেই। প্রো হাসিনা তো প্রশ্নই আসে না। হাসিনার বিরুদ্ধে কনস্পিরেসি করেই তো তারা ক্ষমতায় এসেছে। সুতরাং এই সরকার তিনটে দিক লক্ষ্য করবেন বাংলাদেশের। এই মানে আপনি একটু লক্ষ্য করলেই পেয়ে যাবেন যে বাংলাদেশের তিনটা দিক এই সরকার এখন দেখছেন। একটা হচ্ছে যে প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত, তাদেরকে সর্বপ্রকার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। তাদের মাথায় হাত রেখে মূলত বাংলাদেশের জঙ্গি তৎপরতাকে তারা কায়েম করছে। এই জঙ্গি দলে কারা রয়েছেন যারা আপনি যেটা বলছেন যে কায়েম করছে? দেখুন, আমি ওইভাবে নাম বলা যাবে না, কিন্তু আপনি দেখুন বাংলাদেশের যেসব সময়, যেমন হেফাজতে ইসলাম তারা আছে, যেমন এই যে হিজবুত তাহেরি, এখন লস্কর ই তৈবা, হিন্দুল জিহাদ, বিভিন্ন অর্গানাইজেশন যারা আওয়ামী লীগের আমলে গত 15 বছর রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় এবং তারা জেল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে এখন নিজেদেরকে ডমিনেট করছে। তারা বিভিন্ন জায়গায় তাদের যে চেতনা আদর্শ প্রচার করছে, তাদের মতের বিরুদ্ধে গেলেই তাদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? আমরা যেটা দেখলাম যে আগস্ট মাসে হাসিনা চলে এলেন, তারপরে মোহাম্মদ ইউনূসকে বসানো হলো এবং তিনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সংবিধান মেনে একটা স্থায়ী সরকার গঠন করা হবে। সেই সব বিষয় তো এখন উঠছেই না। আর কতদিন এইভাবে? বাংলাদেশের মানুষ কি চাইছেন? দেখুন, একটি জিনিস শুরু থেকেই দেখেন, এই সরকারের মধ্যে একটা মানে কি বলে যে সমন্বয়হীনতা আপনি খেয়াল করবেন। একজন উপদেষ্টা সরকারের থেকে, উনি ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি এখনো আছেন উপদেষ্টা পরিষদে, যদিও উনি বলেছিলেন যে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলো যে অস্ত্র দিয়ে ঘটানো হয়েছে, এই অস্ত্র বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করেন না। যে বুলেটে ছাত্র জনতা নিহত হয়েছে, পুলিশের উপর হামলা হয়েছে, এই বুলেট যে অস্ত্র দিয়ে বের হয়েছে, ওই অস্ত্র বাংলাদেশে বৈধভাবে আসে না। তাহলে এই অস্ত্র কারা আনলো? এই প্রশ্নটি উনি করেছিলেন, যে কারণে উনাকে উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি থেকে সরিয়ে একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। এরপরে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে। এরপরের প্রধান উপদেষ্টা সেটি থেকে সরে গিয়ে তার কার্যালয় থেকে বলা হলো যেটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত অভিমত, নির্বাচন কবে হবে সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এরপরে আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও একই কথা বললেন যে 2025 সালের মাঝামাঝি সময় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। ওনারা বললেন যে এটা আসিফ নজরুলের ব্যক্তিগত মতামত। তার মানে দেখুন, আবার যারা এই আন্দোলনের প্রধান স্টক হোল্ডার বলা হয় ছাত্র জনতা, সেই ছাত্রদের প্রতিনিধিরা বলছেন যে আমরা নির্বাচন করতে সরকারে আসিনি। তাহলে এরা কি করতে এসেছে? এরা বিভিন্ন দিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। প্রত্যেকটা সংস্কার কমিটি বিতর্কিত লোকজন এসেছে। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটির যাকে প্রধান করা হয়েছে তিনি একজন আমেরিকান নাগরিক। তো এইভাবে তারা আসলে সমন্বয়হীনতার একটা সরকার চালাচ্ছে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, ওনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা কিছুদিন আগে একটি পদক্ষেপ দেখেছি। ওনার স্বাধীনতার কথা বলা হয়েছে, ওনাকে ডেকে নেওয়া হয়েছে, ওনার সঙ্গে কথা বলা হয়েছে। দেখুন, তার 10-12 দিনের মাথায় আবার তাকেই তুলে নেওয়া হলো, তাকে অ্যারেস্ট করা হলো, এবং সেই প্রসঙ্গটি তো আজ সবার সামনেই পরিষ্কার। তো এই যে সরকার চলছে, এই সরকার কিভাবে চলছে, কারা চালাচ্ছে, সেটি দেখলেই বোঝা যায় যে ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যরাই জানেন না এই সরকার কোথা থেকে কিভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু কিছু বিষয় বাস্তবায়ন হয়ে যাচ্ছে, যেগুলো দেখলে বোঝা যায় যে সরকার কোনোভাবেই দেশের শান্তি শৃঙ্খলা, দেশত্ববোধ, মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। কিন্তু তাহলে দেশের মানুষ কি করবেন? তারা তো শান্তি চেয়েছিলেন, তারা তো সুশৃঙ্খল ভাবে থাকতে চেয়েছিলেন। তাহলে এখন দেশের মানুষের কি বক্তব্য? দেখুন, দেশের মানুষের বক্তব্য
আপনি যদি জুলাই আগস্ট আন্দোলনের সময়ে যে সব মানুষ এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের ওই সময়কার বক্তব্যগুলো এবং এখনকার বক্তব্যগুলো যদি মেলান, তাহলে আপনি দেখে নেবেন যে মানুষের অবস্থান কতটা পরিবর্তন হয়েছে। আপনি জুলাই আগস্টে অনেকেই এখন সক্রিয়ভাবে এই সরকারের বিরোধিতায় নেমেছেন, কারণ জুলাই আগস্টে যে চেতনা, যে আদর্শ, যে কথা বলে এই সরকার ক্ষমতায় এসেছে, তার ধারের কাছে এই সরকার নেই। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গত প্রায় 3.5 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি এই সরকার। এই সরকার মানুষের ব্যবসা বাণিজ্যে বসবার নিশ্চয়তা দিতে পারছে না। আর আপনি যেটা প্রথমেই বলেছেন যে মুক্ত চিন্তার মানুষ, মুক্ত কথার মানুষ, তাদের তো কথা বলার কোনো সুযোগই নেই, তারা তো বলতে পারছেই না। আপনি বাংলাদেশের গণমাধ্যমের দিকে তাকান, কোনো গণমাধ্যমে আপনি কোনো সুস্থ ধারার, সুস্থ চিন্তার, সত্য ঘটনার কোনোভাবেই কোনো ছোঁয়া পাবেন না। তারা সরকারের ফুড ফরমাইশি সংবাদ প্রচার করে যাচ্ছে। আপনি এই মুহূর্তে বাংলাদেশের এই চিন্ময় আহ কৃষ্ণ দাসের যে ঘটনা, তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমকে একটু ফলো করেন, দেখেন চিটাগাং এ যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, সেই সব কর্মকাণ্ডের বিষয়গুলো কিভাবে উঠে এসেছে। তারা বলতে চাচ্ছে তাদের অবস্থান থেকে যে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের চক্রান্তে হিন্দুরা তাদের এই কাজগুলো করছে। প্রত্যেকটা মিডিয়া আসছে, তারা লিখছে চিন্ময় কাণ্ড। চিন্ময় কাণ্ড মানে কি চিন্ময় কৃষ্ণ দাস কি অপরাধী? ঠিক। উনি তো নিজের হাতে পতাকাটি তোলেননি, তুলেছেন তার কোনো অনুসারী। তাকে তো ধরা হয়নি এই মামলায়, তাকে কি আসামি করা হয়েছে? মানে পুরোটাই পূর্ব পরিকল্পিত বোঝা যাচ্ছে। কিন্তু এই একদম। যে এই জঙ্গি সংগঠনের কথা যেগুলো আপনি বলছেন, যে যে সমস্ত সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার সময়, সেই সংগঠনগুলো মাথাচাড়া দিচ্ছে এবং সেই সংগঠনগুলো ইউনূসকে এই মুহূর্তে চালাচ্ছেন, ইউনূস সরকারকে চালাচ্ছেন রাদার বলা যেতে পারে। দেশের একদম অর্থনীতি তাই। তো ভেঙে পড়ছে। আর কতদিন এভাবে চলবে? এরই মধ্যে আমরা দেখেছি যে ঠিক 71-এর আগে যে ঘটনাটা ঘটেছিল, একটা 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 শিপ, যেটা মিলিটারি শিপ বলা হচ্ছে, এবং তার মধ্যে মনে করা হচ্ছে, যেটা ধারণা বিশেষজ্ঞ মহলের, যে তাতে করে অস্ত্র এসেছিল পাকিস্তানের করাচি থেকে, একটা শিপ এসে ভিড়েছে বাংলাদেশে। এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছচ্ছে। দেখুন, আমি এই প্রসঙ্গটি আসতে চেয়েছিলাম। আহ এই প্রসঙ্গে আমরা যেদিন 5ই আগস্টের পরে বাংলাদেশে হঠাৎ করেই পাকিস্তান এম্বাসির তৎপরতাকে আমরা বৃদ্ধি হতে দেখেছি। তাদের যারা এখানে সহকর্মী আছে তাদেরকে দৌড়ঝাঁপ করতে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে দেখেছি। শুধু তাই